শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। উষাদ চোখ মুখ উজ্জ্বল করে বলল, অন্য একটা অপশন আছে। কি? তোমার সাথে দীর্ঘ বিস্তারিত ফোন আলাপ হবে। মানে? হ্যাঁ, খুব জ্বালাবো আজ, সহ্য করবে। রুদিতার চোখ ঘুরিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে প্রস্থান করলো। উষাদ কফিতে চুমুক দিয়ে রুহানকে বলল, আজ রোহান মামার পাশে ঘুমাবে কি, তাই তো? না। রোহান ছোট্ট শব্দে উত্তর দিল। উষাদ চমকে গিয়ে বলল, কেন? আমি সোনামার পাশেই ঘুমাবো। উষাদ খুব যত্ন করে কাছে টেনে নিল রুহানকে, মাথায় হাত বুলিয়ে বলল, মামার থেকে দূরে থাকলে মামাম কষ্ট পাবে। তোমাকে জন্ম দিতে গিয়ে মামাম অনেক কষ্ট সহ্য করেছে, তুমি কি তাকে আবার কষ্ট দিতে চাও? এই যে তুমি দূরে দূরে থাকো, এই জন্য মামাম অনেক কষ্ট পায়, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। তোমার তো উচিত মামামের কষ্ট মুছে দেওয়া, তুমি সেটা করছো না কেন? উত্তরে রুহান বলল, আমি তো মামাকে ভয় পাই, যদি মারে। কেন মারবে? মামামের কাছে তুমি কত দামি জানো? যেদিন বুঝতে শিখবে সেদিন থেকে মামামের প্রতি শ্রদ্ধা বাড়বে। এখন থেকে মামামকে বুঝতে চেষ্টা করো, যেন কোনোভাবেই তোমার দ্বারা মামাম কষ্ট না পায়, বুঝেছ? মামা আদর করবে? খুব করবে। মামাম তো রোহানকে অনেক ভালোবাসে, কেন আদর করবে না? মামা সত্যি আমায় ভালোবাসে? হ্যাঁ, খুব বাসে। আর ডাক্তার কি বলেছেন মনে নেই? কি? মামামের আশেপাশে থাকতে, এতে তোমার মনের ভয় দূর হবে, তাড়াতাড়ি থাকবে না? থাকবো। যদি না থাকো তাহলে আমিও কিন্তু খুব কষ্ট পাবো। তুমি কি আমাকেও কষ্ট দিতে চাও? রুহান তার বাবাইকে জড়িয়ে ধরে বলল, থাকবো তো বললাম। এই তো গুড বয়, মামামকে কষ্ট দিও না। কফি শেষ করে উমামাকে রেখে বিদায় নিল উষাদ। রুহান গুটি কয়েক পা ফেলে রুদিতার রুমে এলো। বাবাইয়ের কথা মতো কাজ করতে মনের সাহস সঞ্চয় করে রুদিতার পাশে দাঁড়িয়ে পড়ল। মাম্মাম। বাইরের পোশাক ছেড়ে রুহানের ওষুধপত্র চেক করছিল রুদিতা। আচমকা মাম্মাম ডাকে চমকে গেল। নিজের রুমের ভিতর রুহানকে দেখে অবাক হয়ে বলল, তুমি কিছু বলবে? আমার খিদে পেয়েছে। রুদিতা চমৎকার এক হাসি ফোটালো ঠোঁটে। ওষুধপত্র রেখে চট করে রুহানকে কোলে তুলে নিল। গালে চুমু খেয়ে বলল, আজ রোহান মামামের হাতে খাবে, চলো আমরা একসাথে খাই। আপু খেয়েছে, আইসক্রিম দিলাম না যে। তোমার আপু এখন ঘুমাচ্ছে, সকালে দিও। আচ্ছা। ডাইনিং টেবিলে বসে মা ছেলে একসাথে রাতের খাবার খেলো। খাওয়া শেষে রুহানকে ওষুধ খাইয়ে রুহামার রুমে উকিয়ে দিল রুদিতা। মেয়েটা ঘুমাচ্ছে। প্রতিদিনের মতো পাশে বসে বিড়বিড়িয়ে নিজের পড়াশুনো চালিয়ে যাচ্ছে রুহামা। রাত জেগে পড়ার অভ্যাস তার, এই জন্য রোজই নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বইয়ের ভিতর ডুবে থাকে রুহামা। রুদিতা শব্দহীন পায়ে উমামার শিওরের কাছে বসলো। গালে কপালে হাত বুলিয়ে চুমু খেলো। রুহামাকে বলল, রাতে ওর বাবাইকে খুঁজবে নিশ্চয়ই। অসুবিধা নেই, সামলে নিতে পারবো। তুমি রোহানকে নিয়ে ঘুমাও। কিছু প্রয়োজন হলে ডাকিস। আচ্ছা, ডাকবো। রুম ছেড়ে বেরিয়ে শর্মির মুখোমুখি পড়ল রুদিতা। রোহান মায়ের সঙ্গে সেটে গেল একদম। শর্মিকেও সে ভয় পায়, তাই কাছে যায় না। রুদিতাকে হাসি মুখে বের হতে দেখে শর্মি তাকে খুঁচিয়ে বলল, কিরে আদিক্ষেতা জমছে ভালো? এত সহজে অন্যের বাচ্চার মা হয়ে গেলি যে? অবশ্য হবে নাই বা কেন, উষার ছেলেটাও তো সেরকম, কত তাড়াতাড়ি রুহানের বাবা হয়ে গেল। ইফতি তো পারল না। আচ্ছা, তোর ইফতিকে মনে পড়ে না? এত সহজে অন্য একজনকে স্বামী হিসেবে মেনে নিতে পারলি? রুদিতা থমথমে মুখে তাকালো প্রথমে, পরক্ষণই দাঁত কটমট করে বলল, ইফতি আমার কেউ না, শুধু আমার বাচ্চার জন্মদাতা, যার সাথে আমার সম্পর্ক নেই, তার জন্য কোনো মনির টানও নেই। হ্যাঁ, একসময় সে আমার স্বামী ছিল, কিন্তু এখন সেটা নয়। আর যেহেতু সে মৃত, তাই তাকে নিয়ে অযথা কথা না বাড়ানোই ভালো। তুমি নিজের কথা ভাবো, নিজের সংসার আর বাচ্চাদের কথা ভাবো। আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। বাপরে, এত চলে যাচ্ছিস কেন? খারাপ কি বললাম? খারাপ কিছু বলিনি, ভালো কিছু বোঝোনি, তবে ইঙ্গিতটা খারাপ দিয়েছ। 2 দিনে মুখে খই ফুটতে শুরু করেছে। হ্যাঁ, ফুটবেই তো।
মুখের ভিতর এখন সবসময় আগুন জ্বালিয়ে রাখি, যেন ওই আগুনেই তোমাদের পোড়াতে পারি। অসহ্য। যাও তো, মাথা খেও না। ভালো ব্যবহার করে দেখে সব সময় খোঁচানো, এত ধৈর্য পাও কোথায় তোমরা? প্রশ্ন করে আগুন গরম চোখে তাকিয়ে প্রস্থান করলো রুদিতা। এক ছুটে ছেলেকে নিয়ে চলে এলো রুমে। রুহানকে বিছানায় শুইয়ে দিয়ে দরজা আটকে নিজেও একপাশে হাত শোয়া হয়ে বসলো। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, ঘুমাও, মাম্মাম পাশে আছি। রাত 11টার দিকে ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। সাউন্ড না থাকায় রুদিতা শুনতে পেল না। রুহানকে ঘুম পাড়াতে গিয়ে ফোনের দিকে দৃষ্টি ছিল না তার। বেশ কয়েকবার রিং হওয়ার পর একসময় ফোনের কম্পনরত আওয়াজ অনুভব করল সে। হাতটা ফোনের উপর পড়েছিল বলেই বুঝতে পারলো একাধারে কল বেজে যাচ্ছে। চোখে আঙ্গুল ডুলে ঘুমো ঘুমো ভাবটাকে দূরে সরিয়ে কল রিসিভ করলো। সালাম দিয়ে জানতে চাইল, কখন পৌঁছেছেন? অনেকক্ষণ। খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র বিছানায় এলাম। ঘুমিয়ে পড়েছিল, রিসিভ করতেও এত দেরি হলো যে? ফোনের দিকে খেয়াল ছিল না, ওটা ভাইব্রেট মোডে ছিল। বুঝতে পেরেছি। রোহান ঘুমিয়েছে? দুজনেই ঘুমাচ্ছে। আপনাকে টেনশন নিতে হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমান। সকালে এসে ওদের সাথে দেখা করবেন। আমি কিন্তু বলেছিলাম আজ সারা রাত আমরা কথা বলবো, ভুলে গেছো? আঙ্গুল দিয়ে কপাল চুলকে নিল রুদিতা। সত্যি সত্যি সে ভুলে গিয়েছিল। মনে পড়াতে প্রচণ্ড অস্বস্তি শুরু হলো তার। এভাবে কখনো রাত থেকে কারো সাথে কথা হয়নি। ইফতির তো সময়ই ছিল না তার জন্য। গভীর রাতে বাড়ি ফিরত, শুরু করতো অত্যাচার। মানসিক শারীরিক সব ধরনের অত্যাচার শেষ করে ভোর রাতে সে গভীর ঘুমে ঢলে পড়ত। সেই ঘুম ভাঙতো পরদিন দুপুরে কিংবা বিকেলে। আর সে 9টা বাজার সঙ্গে সঙ্গেই রওনা দিত পরের গোলামি করতে। তার এই বিদ্যা, তার এই যোগ্যতাই তাকে সংসার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইফতিকে ভুলতে চাইলেও তার দেয়া আঘাতগুলো ভুলতে পারে না রুদিতা। সেসব আঘাত আজও বিচুটি পাতার মতো সারা শরীরে ছড়িয়ে দেয় মাত্রাতিরিক্ত ভয়াবহতা। নীরবতা দিয়ে যখন নিজেকে আড়াল করতে চেয়েছিল তখন উপাস থেকে উষাদ বলল, চুপ করে আছো কেন? জোর খাটিয়ে ফেলছি বেশি? না। তাহলে? ভাবছি। কি ভাবছো? পরপুরুষের কথা? ছি না, পরপুরুষ কিনা জানি না, তবে ইফতির কথা মনে হলেই দম বন্ধ লাগে। ভীষণ মন খারাপ হলো উষাদের। অনধিকার চর্চা হলো কিনা বুঝলো না, তবে এটা বুঝতে পারলো কারো মনে জোর করে প্রবেশ করা যায় না। কিছুক্ষণ চুপ থেকে বলল, মনে করতে চাও কেন? চাই না, কিন্তু কিভাবে যেন মনে পড়ে যায়, বলতে পারি না। রুদিতা কণ্ঠে বিষণ্ণতা টের পেল উষাদ। প্রথম স্বামী হয়তো প্রথম অনুভূতিও, ভালোবাসাও ভুলে যাওয়া এত সহজ না। এসব ভেবে সে আগ্রহী হয়ে জানতে চাইল, ইফতি মানুষ হিসেবে কেমন ছিল? ডাক্তারকে বলেছিলাম, কিন্তু রুদিতার কণ্ঠস্বরটা ভেঙে আসলো বোধহয়। উষাদ হসপিটালের কথা মনে করে তার কষ্টটাও অনুভব করতে পেরে বলল, পুরো কথা বলনি? রুদিতা চুপ হয়ে গেল, কিছু বলল না। উষাদ জানতে চাইল, কি হয়েছিল রাহা? আমাকে কি বলা যায় না? বলে কি হবে? হয়তো তোমার কষ্টটা কমিয়ে দিতে পারতাম। সবাই কষ্টের কথা শোনে, একটু সহমর্মিতা প্রকাশ করে, হয়তো সাময়িক সময়ের জন্য কষ্টটা কমিয়ে দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ পুরোপুরি উপলব্ধি করতে পারে না। চেষ্টা তো করতে পারি, সুযোগ পাবো না। কি লাভ এতে? তুমি আমার স্ত্রী। চন্দ্র সূর্য গ্রহ তারকা যেমন সত্য, তেমন সত্য তুমিও। আমাদের সম্পর্কটাও তোমার অভিভাবক, সুখ দুঃখের সঙ্গী কিংবা বিশ্বস্ত বন্ধু হিসেবে চাইব। তোমার সামনে পিছনে আসা সবটুকু দুঃখ কষ্ট মুছে দিতে। আমাদের সম্পর্কটার জন্য তোমার উপর জোর খাটাবো না কোনো দিন, তবে সবসময় চাইবো তুমি হাসি খুশি থাকো। এই জন্য তোমার কষ্টের অধ্যায়টা জানা দরকার আমার। তুমি না বললে জানতে চাইবো না কখনো, তবে তোমাকে কষ্টে দেখলে নিজেও কষ্ট পাবো। কেউ তার জন্য কষ্ট পাবে? সত্যি? তাহলে থাক, দরকার নেই কাউকে কষ্ট দেবার। তার নিজের কষ্ট নিজের কাছেই গোপন থাক। ওসব জানলে উষাদ হয়তো না চাইতেও কষ্ট পাবে। কিছু সত্য অজানাতেই সুন্দর। এই মুহূর্তে
এই মুহূর্তে তার নিজের জন্য যত কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে উমামা ও উষাদের কথা ভেবে। যেভাবে ওই মেয়েটা নিজেকে প্রকাশ করলো, হার্ট অ্যাটাক হয়নি এই ঢের। ভয়কে মনে আগলে নিয়ে বলল, ওসব বাদ দিন, উমা কথা চিন্তা করুন। ওমাকে নিয়ে আবার কি চিন্তা? কথাটা বলতে চাইছে না রুদিতা, তবুও ভয় পেয়ে জিজ্ঞেস করলো। আপনার প্রাক্তন স্ত্রী যদি উমাকে নিয়ে যেতে চায়? উষাদ দৃঢ় কণ্ঠে পড়ল, পারবে না। আপনি নিশ্চিত পারবে না? হ্যাঁ, ডিভোর্সের সময় ও নিজেই উল্লেখ করেছিল ওমা তার সন্তান নয়, ওমার উপর তার কোনো দায় দাবি থাকবে না। রুদিতা মারাত্মকভাবে চমকালো, বিস্মিত স্বরে বলল, কি বলছেন? এমনটা হয়? কোনো মা কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারে? সে অনেক কাহিনী, আমারই ভুল জানো। তাকে বিশেষ করে আমার ব্যাংক ব্যালেন্সের সব কিছুতেই তার অধিকার নিশ্চিত করেছিলাম। রুদিতা ফের চুপ হয়ে গেল। উষাদ বুঝতে পারল মেয়েটা নিজের দুঃখের ভাগ কাউকে দিতে চাইছে না। কিছু দুঃখ যন্ত্রণা কখনো কারো সাথে ভাগ করা যায় না, একান্তই নিজের মনের গোপন কুঠুরিতে আটকে রেখে বাইরের দিক থেকে নিজেকে শক্ত ও সাহসী প্রমাণ করতে চায়। কেউ স্বেচ্ছায় না বললে জোর করবে, এতটাও সীমালঙ্ঘন করা হবে না তার দ্বারা। এজন্য নিজের ধ্বংস ও দুঃখের গল্প শেয়ার করতে বলল। অনার্স শেষ করে বেশ কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম, কোথাও চাকরি বাকরি হয়নি। শেষমেশ দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেই। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে আর্থিক উন্নতিটা দরকার ছিল। সেখানে টানা 5 বছর রুজি রোজগার করে নিজেদের একটা বাড়ি তৈরি করি। 3 মাসের জন্য দেশে ফিরে আসি। মা বিপাশাকে পছন্দ করে রেখেছিল। দেশে আসার 1 সপ্তাহের মধ্যেই পবিত্র সম্পর্কে বাধা পড়ি আমরা। এইটুকু বলে থেমে গেল উষাদ, দীর্ঘশ্বাস ছাড়ল। ফোন কানে ঠেকিয়ে বারান্দায় এসে বাইরের অন্ধকার থমথমে পরিবেশের দিকে দৃষ্টি দিল, বলল, বিয়ের রাতেও ওকে ছোট একটা গিফট করেছিলাম আমি, সেটাও ছুঁয়ে দেখেনি। বলেছিল ও ডায়মন্ড সেট পছন্দ, সেটা যেন কিনে দেই। এরপর দুম করে জানতে চেয়েছিল, এই তোমার ইনকাম কত? আমি শুনেছি 1.5 লাখ টাকা। আমার অনেক স্বপ্ন আছে জানো, তুমি পূরণ করবে আমার সব স্বপ্ন। ঠিক এই রূপ কথায় আমি প্রথমে অবাক হলেও পরে ভাবলাম, মেয়ে মানুষের কতই না চাওয়া পাওয়াই তো থাকে নিজের স্বামীকে ঘিরে। হয়তো ওর কাছে আমি ওকে নিশ্চয়তা দিয়ে বলেছিলাম, আজ থেকে তোমার সব দায়িত্ব যেহেতু নিয়েছি, তাই তোমার স্বপ্ন পূরণের সব দায়িত্ব আমি নিব। ভীষণ খুশি দেখাচ্ছিল বিপাশাকে। ওর খুশিতে আমিও খুশি ছিলাম। আবারও কিছুক্ষণের জন্য নীরব রইল উষাদ। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, দিনগুলো খুব ভালোই কাটছিল। বিয়ে যেহেতু করেছি, তার সব দায়িত্ব তখন আমার হয়ে গেল। প্রতিদিন তার আবদার থাকতো, দামি ড্রেস, মেকআপ, জুতো, কসমেটিক্স এসব ঘিরে আমিও পূরণ করতাম। সিঙ্গাপুরে ফেরার 1 সপ্তাহ আগে ওর নামে আলাদা একটা অ্যাকাউন্ট খুললাম। এরপর বিদেশের মাটিতে পা দিয়ে জীবনের সবচেয়ে বড় সুখটাকে 2 হাতের নাগালে পাওয়ার খবর জানলাম, বিপাশা প্রেগনেন্সির। আর উম্মার আগমন আমার জীবনের সবচেয়ে সেরা পাওয়া ছিল। কিন্তু ভাগ্য, আমি বিপাশার মন বুঝতে পারিনি। উষাদের বুকটা ভার হয়ে এলো, তবুও বলতে লাগলো, ওই সময়টা মেয়েদের মুড সুইং হয় বেশি, সেটা আমি জানতাম, বুঝতাম। প্রতিদিন সকালে থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম। ওর সাথে 2 মিনিট কথা বলতে চাইতাম, কিন্তু ও ফোন রিসিভ করতো না। বলতো মেজাজ ভালো না, শরীর ভালো না। পরবর্তীতে ফোন দিলে বেশিরভাগ সময় ওর ফোন নাম্বার ওয়েটিং পেতাম। জিজ্ঞেস করলে বলতো ওর কাছে বন্ধু বান্ধব। বিশ্বাস করেছিলাম, কারণ জীবনে বন্ধু বান্ধব নেই বলে। ওসব নিয়ে কি সন্দেহ করা যায়? সব সময়গুলো এভাবেই কেটে যেতে লাগলো। প্রতি মাসে 50,000 ওর অ্যাকাউন্টে দিতাম, 50,000 মায়ের হাতে দিতাম। বাকি টাকা থেকে অর্ধেক নিজের অ্যাকাউন্টে রাখতাম, অর্ধেক টাকা নিজের হাত খরচের জন্য রেখে দিতাম। এভাবে কয়েক মাস কেটে গেল অস্থিরতা আর অশান্তির মধ্যে দিয়ে। খানিকক্ষণ নীরব থেকে গভীর করে শ্বাস টানলো উষাদ, বলল, ওমা যখন জন্ম নিল, সঙ্গে সঙ্গে মেয়েটার থেকে মুখ ফিরিয়ে নিল। ও বাচ্চাটাকে ছুঁয়ে দেখেনি, কোলেও নেয়নি, এমনকি ওর মুখে রিজিকটুকু তুলে দেয়নি। পাষাণের মতো ব্যবহার করেছিল। এ নিয়ে ঝামেলা শুরু হলো। সিদ্ধান্ত নিলাম সব কিছু ছেড়ে একেবারে দেশে ফিরবো।
কি হচ্ছে এসব, কেন হচ্ছে সবটা জানবো। 1 সপ্তাহের মাথায় দেশে ফিরে আসলাম আমি। আমাকে দেখে বিপাশা বলল, এই তো আমার বাচ্চার দায়িত্বশীল পিতা চলে এসেছে। সামলাও তোমার বাচ্চাকে, মুক্তি দাও আমাকে, আমি যাচ্ছি। এইটুকু বলে কয়েক মিনিটের মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে বাড়ির সীমানা ত্যাগ করলো। আমি তো জাস্ট হতভম্ব হয়ে গেলাম ওর আচরণে। বাবা সহ্য করতে পারলেন না, স্ট্রোক করে পৃথিবীর মায়া ত্যাগ করলেন। এর 1 সপ্তাহ পর ডিভোর্সের আলোচনা উঠলো। জানতে পারলাম ওর একটা রিলেশন ছিল, বিয়ের পরও সেটা কন্টিনিউস রেখেছে। আমাকে শুধু টাকার জন্য ব্যবহার করেছে। বাধ্য হয়ে ওমাকে পৃথিবীতে আসতে দিয়েছে, যেন কয়েকটা মাসে অনেকটা টাকা জমাতে পারে, নয়তো বাচ্চাটাকে গর্ভে থাকা অবস্থাতে মেরে ফেলতো। ডিভোর্সের পর ব্যাংকের সব টাকা পয়সা নিয়ে ওর প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে সংসার শুরু করলো। এমন আশ্চর্যজনক ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেল রুদিতা। আপনা হতেই চোখ থেকে গড়িয়ে পড়ল পানি। বলা শেষ হলে দুপাশে দুটো মানুষই নীরব হয়ে গেল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। উষাদের মনের ভিতর পড়তে না পারার এক অদ্ভুত শূন্যতা এসে ভর করল রুদিতার সর্বাঙ্গে। ফোন হাতে নিয়ে রুম ছেড়ে বের হলো। রুহামার রুমে প্রবেশ করে দেখলো বেচারি রাত জেগে পড়ছে। সে আলগোছে উমামাকে নিজের কোলে তুলে নিল। পড়া থামিয়ে বোনের এই কাণ্ড দেখলো রুহামা। বলল, তুমি এখনো ঘুমাওনি? ওকে নিয়ে যাচ্ছ যে? কোনো সমস্যা হয়েছে আপু? আরে না, তুই আলো বন্ধ করে ঘুমিয়ে পড়। রুহামা চিন্তিত ভাবভঙ্গিতে বলল, কি হয়েছে বলো তো? কিচ্ছু হয়নি, তুই ঘুমা। রুবানকে কাছে নিয়ে ঘুমাবো আর ওমাকে দূরে রাখবো? শান্তি পাচ্ছিলাম না, তাই ভাবলাম মেয়েটাকে আমার কাছে নিয়ে যাই, আমরা 3 জন একসাথে ঘুমাবো। রুহামা হাসলো। উমাকে নিয়ে পুনরায় নিজের রুমে প্রবেশ করলো রুদিতা। মেয়েকে বিছানায় শুয়ে দিল। দুজনকে দুপাশে রেখে মাঝখানে শুয়ে পড়ল। উমার মাথায় হাত বুলিয়ে গালে কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওপাশের অপেক্ষামান ব্যক্তিকে বলল, মেয়ে মাকে কাছে পেয়েছে তো আর কোনো ভয় নেই, ঘুমিয়ে পড়ুন আপনি। উষাদ এতক্ষণ সব শুনছিল। 2 বোনের কথা শুনেই বুঝতে পেরেছে রুদিতা মেয়েকে নিজের কাছে নিয়ে এসেছে। এখন তার মুখ থেকে এই কথা শুনে মনের সর্বটুকু বিষণ্ণতা দূর করে নির্ভর প্রাণোচ্ছ্বাল হাসিতে ঠোঁট ভরিয়ে তুলল সে। বলল, তোমার কাছে শুধু একটাই চাওয়া, যদি কোনোদিন আমি না থাকি বাচ্চাদের দেখে রেখো, আগলে রেখো, কখনো বাবা মায়ের আদর ভালোবাসার অভাব বুঝতে দিও না। মৃত্যু চিরন্তন সত্য। এই সত্যকে অনুধাবন করা, সানন্দে গ্রহণ করে নেওয়া খুব কঠিন ও যন্ত্রণার। মৃত্যু যেমনই হোক, ইহলোকের সাথে এই বিচ্ছেদটা প্রত্যেকটা মানুষের জন্য যন্ত্রণাদায়ক। রুদিতা কখনো ভাবেনি এই একটা শব্দ তাকে পুরোপুরি কাঁপিয়ে দিবে, তার অন্তরে ভয় জাগিয়ে দিবে। ছোট্ট একটা কথাতে যতখানি বুক ধড়ফড় শুরু হলো তা এর আগে কখনো হয়নি। ইপ্তির সাথে ডিভোর্স ও তার মৃত্যুর পর মনে হয়েছিল সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু এখন তার মনে হচ্ছে সৃষ্টিকর্তা কিছু মানুষের পরীক্ষা নিতে বড্ড বেশি ভালোবাসেন। হয়তো হুট করে এমন কথা উষাদ কেন বলবে? নিঃশব্দের এই সময়টা বড্ড অশান্তি সৃষ্টি হয়েছে রুদিতার মনে। মুখ ফুটে কিছু কথা বলার ক্ষমতা ও ধৈর্য শক্তি নেই বলেই হয়তো চুপ করে থাকা। তার চুপ থাকা ও দীর্ঘশ্বাসটুকু টের পেয়ে উষাদ বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি না থাকলে ওদের দেখবে না? ওদের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবে না? রুদিতা টের পেল ভয়ে তার গায়ের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। বিপাশাকেও এত ভয় হয়নি যত ভয় হচ্ছে উষাদের কথাতে। বুক ধরপড় অস্থির অশান্ত অবস্থা সামনে নিয়ে বলল, আপনি এমন কথা আর বলবেন না প্লিজ। কেন ভয় পাচ্ছ? জানি না। তুমি না একা পথ চলতে জানো, তাই না? আনমনেই ফুপিয়ে উঠল রুদিতা। কম্পনরত স্বরে বলল, না জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার পাশে আপনাকে প্রয়োজন। এতদিন ভয় হয়নি, কিন্তু এখন ভয় হচ্ছে। একা পথ চলা সম্ভব নয়। যদি এমন হয় নির্ঘাত পথ হারাবো আমি। কথা শেষ করে আচমকাই লাইন বিচ্ছিন্ন করে দিল রুদিতা। সঙ্গে সঙ্গে মাথায় ভর করলো হাজারো দুশ্চিন্তা। রুহানকে সাপোর্ট দেওয়া, উমামাকে মায়ের আদর ভালোবাসা দেওয়া, 2 বাচ্চাকে সুন্দর ভবিষ্যৎ দেওয়া, নিজের মায়ের পায়ের তলার মাটিকে শক্ত করা।
রুহামাকে সঠিক স্বচ্ছ ও সুন্দর পাত্র দেখে বিয়ে দেয়া। এত কিছু তার একার দ্বারা কোনোভাবেই সম্ভব হবে না কোনোদিন। কিভাবে সামলাবে সব কিছু? ইপ্তি কখনো বলেনি আমি না থাকলে বাচ্চাকে আগলে রেখো, কখনো বলেনি বাচ্চার জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিও। অথচ যে মানুষ তাকে প্রতি মুহূর্তে সাহস দেওয়ার, পাশে থাকার গল্প শোনাচ্ছে, আর সেই কিনা বলছে যখন থাকবে না তখন একা পথ চলতে। এও সম্ভব হবে? নির্হারা পাখি যখন একটু একটু করে নীরের দেখা পেতে যাচ্ছে, মনের সাহস সঞ্চয় করে যখন সুখেদের দু হাতের মুঠোয় বন্দি করার স্বপ্ন দেখছে, তখনই উষাদ তাকে দুর্বল করে দিতেই এমন কথা টেনে আনলো। দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে যেতে লাগলো রুদিতার। ফোন রেখে ভেবেছিল একটু ঘুমাবে, ঘুম তো হলোই না, উল্টো মন মেজাজের 12টা বেজে গেল। তাকদিরের এই হিসাব মিলাতে গিয়েছিল সবে, ঠিক তখনই ফোনটা আগের মতো কেঁপে উঠল। স্ক্রিনে ভাসলো উষাদের নম্বর। না চাইতেও রিসিভ করতে হলো, নয়তো একাধারে বেজেই যাবে। ওপাশের মানুষটাও নির্ঘুম রাত কাটাবে, কারোর সময় অশান্তিতে কাটুক সেটা চাইল না রুদিতা। মোবাইল কানে ঠেকিয়ে চুপ করে রইল। ওপাশ থেকে আওয়াজ হলো, আশ্চর্য, এভাবে মুখের উপর ফোন রেখে দেওয়ার সাহস তুমি কোথায় পেয়েছো? বলেছি না আজ সারা রাত আমরা ফোনে কথা বলবো, কথা কানা যায়নি? রুদিতা আওয়াজ করলো না। উষাদ বলল, এটা একটা সাধারণ কথা, যে কেউ যখন তখন মারা যেতে পারে, এই কথা নিয়ে এত চটে যাওয়ার কিছুই নেই। আমি মোটেও চটে যাইনি। তাহলে দুম করে ফোন রেখে দিলে কেন? ফের যদি এমন করেছ, মাঝরাতে তোমার বাড়ির দরজা দাঁড়িয়ে থাকবো। তুমি কি চাও লোকজন আমাকে বউ পাগল বলুক? আপনি কি কখনো সিরিয়াস মুডে থাকেন না? হ্যাঁ, খুব সিরিয়াস। আর এই সিরিয়াস মুহূর্তে একটা সিরিয়াস কথা বলি, শুনবে? কি? রাজকুমারীর রাগকে বাড়ি দেওয়ার জন্য উষাদ কৌতুকের স্বরে বলল, তুমি কি আমাদের সম্পর্কটাকে নিয়ে পজিটিভ, আমায় নিয়ে চিন্তিত? রুদিতা উত্তর দিতে পারল না, ভয়ের কারণেও বলতে পারল না। রাগ দেখাতে গিয়েও নিজের রাগ ও মেজাজকে নিয়ন্ত্রণ করে নিয়ে বলল, ঘুম পাচ্ছে, ঘুমাবো। তুমি ভীষণ চালাক আছো, জানো যখনই যে কথা জিজ্ঞেস করি চুপ করে এড়িয়ে যাও। আমি বোধ হয় তোমার বিরক্তর কারণ হয়ে যাচ্ছি দিন দিন। আমি কি সে কথা বলেছি? তাহলে ফোন রেখে দিতে চাইছো কেন? দুর্বল লাগছে, মাথা ব্যথা হচ্ছে, মনে হচ্ছে ঘুমানোর দরকার। উষাদ বিশ্বাস করতে চাইল না তার বদ্ধমূল ধারণা রুদিতা ফোন রাখার বাহানা করছে। সে জোরপূর্বক তাকে জাগিয়ে রাখতে বলল, উফ, আজ কোনো বাহানা শুনছি না। যেভাবে কথা বলছেন মনে হচ্ছে সদ্য প্রেমে পড়া কোনো ভাগলাটের প্রেমিক। প্রেমই তো করছি না। একদমই না। বউ তো হও, প্রেমিকা তো নয়। বউর সাথে রাত জেগে বৈধ প্রেমে শান্তি সুখ সবটাতেই আছে। বিশ্বাস না হলে তুমি আমার প্রেমে পড়ে দেখতে পারো, এতে কোনো পাপ হবে না, বরং আমাদের বৈধ প্রেম দেখে সৃষ্টিকর্তার রহমত ঢেলে দেবে। সেই রহমতে আমাদের সংসারটা একটা দীর্ঘস্থায়ী বন্ধনে পরিণত হবে, যে বন্ধন আমৃত্যু অটল থাকবে। নির্ঘুম রাত কাটিয়ে এসব স্বপ্ন দেখছেন? ক্ষতি কি? আমার স্বপ্নে তো কোনো পরনারী আসছে না, যে আসছে শুধুই তুমি। এমন স্বপ্ন দেখা তো শান্তি আছে, কেন তুমি কি শান্তি পাচ্ছ না? রুদিতা এবার উত্তর দিল না। উষাদ বলল, আমি পাচ্ছি রাহা, ভীষণ শান্তি পাচ্ছি। এমন একটা রাত জীবনে আসবে, কাউকে নিয়ে আবারও ভাবনা সাজাবো, একটা বিশ্বস্ত ঘর বাঁধার স্বপ্ন দেখব, সুখ দুঃখের আলাপ করব, খুনসুটি করব, কল্পনাও করিনি। অথচ আজ মনে হচ্ছে এই রাত আমার জীবনের শ্রেষ্ঠ রাত হতে যাচ্ছে। আমি বোধহয় তোমার মাঝে পুরোটাই ডুবে যাচ্ছি রাহা। হাজারো দুর্বলতা, হাজারো মাথা ব্যথা শরীরে নিয়েই নিঃশব্দে হেসে ফেলল রুদিতা। ভয় কিছুটা দূর হয়েছে, তখন ওই কথাতে মারাত্মক ভয় জেগেছিল। মনে হচ্ছিল বিশ্বস্ত নীর তৈরির আগেই বুঝি নীর ভেঙে গেল। তাহার ভাগ্য যে খুব খারাপ, পরিপূর্ণ ঘর ও সংসার সবটাই তা সে চেয়েছিল, কিছুই পায়নি। অকুলে কুল হারানোর মতো দিশেহারা অবস্থা হয়েছিল তার। তখনকার ওই সামান্য কথায় যেমন ভয় পেয়েছিল, এখন আবার এরূপ প্রেমময় কথা শুনে সব ভয় পালিয়ে গেল। নির্ভয়ে বলল, তাই এত প্রেম? অনেক প্রেম। কোত্থেকে আসলো শুনি? সৃষ্টিকর্তা দিয়েছেন, বলেছেন বউর সাথে বেশি বেশি প্রেম করতে, যেন বউর মান অভিমান সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। রুদিতা শব্দ করে হেসে ফেলল।
জীবনে এপ্তির মতো নারী লোভী প্রেমিক যেমন দেখেছে তেমন দেখছে উষাদের মতো বিশ্বস্ত প্রেমিকও। হাসতে হাসতে বলল, আপনাকে সেরা প্রেমিকের একটা অ্যাওয়ার্ড দিতে পারলে ভালো হতো। দিয়ে দাও, মানা করলো কে? তোমার হাতের অ্যাডওয়ার্ড আমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব। বৈধ প্রেমিকা বলে কথা। প্রেমিকা আবার বৈধ হয়? আপনি না দিন দিন পাগল হয়ে যাচ্ছেন। সত্যি পাগল হয়ে যাচ্ছি। আমার এই পাগলামি তুমি থামাতে পারো? রুদিতা খিলখিলিয়ে হাসলো। অনেকদিন পর নির্ভয়ের হাসি সাথে কিছু চমৎকার মুহূর্তকে সঙ্গী করে রাত কাটতে লাগলো তার। হাজারো খুনসুটি দুষ্টুমি, হাজারো মন আনচান করা গল্প শুনে সে অনুভব করলো জীবনে এমন মানুষের সান্নিধ্যের প্রয়োজন আছে। মাথার উপর একটা নির্ভরতার হাত, ক্ষণে ক্ষণে সেই হাতটা চুলের ফাঁকে আঙুল চালিয়ে যাচ্ছে। কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করছে। ঘুমন্ত অবস্থায় রুদিতা উপলব্ধি করলো এই হাতটা ভীষণ আদুরে, ভরসার, বিশ্বাসের, একদম মায়ের হাতের মতন। কিন্তু অদ্ভুত, এটা যে মায়ের হাত নয় সেটা বুঝেও চোখ বন্ধ করে পড়ে রইল। শীত লাগছে তার, শরীরে নকশি কাঁথা থাকার পরও মৃদু কাঁপছে। আচমকা এই জ্বর তাকে বড্ড নাজেহাল অবস্থায় ফেলে দিল। চিকন গলার আওয়াজ খুলে উমামা শুধালো, মাম্মাম ওঠো না, আর কতক্ষণ ঘুমোবে? আদরে আওয়াজ শুনে জোরপূর্বক চোখ মেলে তাকানোর চেষ্টা করলো রুদিতা। সঙ্গে সঙ্গে চমকে গেল। তার থেকে ঠিক এক হাত দূরে বসে আছে উষাদ। মাথায় রাখা সেই নির্ভরতা ও বিশ্বাসের হাতটা উষাদের স্বপ্ন নাকি সত্যি সেটাও বোধগম্য হলো না। অথচ চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। উষাদ নিষ্পলক চোখে তাকিয়ে থেকে বলল, তুমি তো দেখে জ্বর বাঁধিয়ে বসে আছো, শরীর এতটা দুর্বল বলনি কেন? আওয়াজ করতে গিয়েও থেমে গেল রুদিতা। কণ্ঠস্বর কাঁপছে। এখনো বিশ্বাস হচ্ছে না উষাদ তার সামনে বসে আছে, আবার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে অনবরত। এটা যে রূপকথার গল্পের মতো মনে হচ্ছে তার কাছে। সে কথা বলবে কিভাবে? তার অশ্রুসিক্ত চোখের পানি আঙুলের আলতো স্পর্শে মুছে নিল উষাদ। বলল, তুমি কি এখানে থাকবে বলে পণ করেছ? আমাদের সংসার তোমার পথে আছে রাহা, তুমি যাবে না সেখানে। আগামীকালই কিন্তু শুক্রবার, বিদায়ের দিন, অথচ তুমি আজকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো। মাম্মামকে দুর্বল ও অসুস্থ দেখে রুহান ও মামা স্কুলে যায়নি। সকাল থেকে মাম্মামের পাশে বসে আছে। উষাদ এসেছিল দুজনকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এসে দেখলো রুদিতা এখনো বিছানায় পড়ে আছে। ভয় পেয়ে গেল খানিকটা। রাতের কথা মনে হলো। মেয়েটা বলেছিল শরীর দুর্বল লাগছে, সেই বুঝেনি, পাত্তা দেয়নি। নিজের অনাকাঙ্ক্ষিত ভুলের কথা মনে হতেই অনুশোচনা শুরু হলো। বলল, ওঠো, ফ্রেশ হও, কিছু খাও, তারপর ওষুধ খেয়ে নিবে। এসব জ্বর তুফানের মতো দৌড়ে পালাবে। ওঠো তো। এমন আদুরে হুকুমের কাছে জ্বরকে হারিয়ে দিতে সাহস নিয়ে উঠে বসার চেষ্টা করলো রুদিতা। একটু টালমাটাল লাগছে, তবে খুব বেশি না। হাত পা ব্যথা ধরে গেছে ইতিমধ্যে, মাথায় চিনচিনে ব্যথা হচ্ছে। সে দুর্বল কণ্ঠে বলল, আপনি কখন এসেছেন? 1 ঘন্টার মতো হবে। বাচ্চাদের নিয়ে বসুন, আমি চা নাস্তা দিই। তোমাকে কিছু করতে হবে না, বসে থাকো এখানে। আমি খানিকটা দুর্বল, কিন্তু বেহুশ নয়। বসুন আপনি। ধীর পায়ে বিছানা ছেড়ে নামলো রুদিতা। ফ্রেশ হতে ওয়াশরুমে গেল, মাথায় পানি দিয়ে তারপর রুমে এলো। ভিজা টাওয়াল দিয়ে হাত পা মুখ মুছে নিল। বাচ্চাদের কাছে গিয়ে বলল, আজ মাম্মামের একটু দেরি হয়ে গেল, এসো আমরা নাস্তা তৈরি করি। তোমার স্কুলে যাবে না? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা অবধি এগোতে পারল রুদিতা। রুম ক্রস করে রান্নাঘর পর্যন্ত এগোবার শক্তি পেল না। দরজা ধরে দাঁড়িয়ে রইল। রুহান তার জামার কোণ ধরে বলল, মাম্মাম খুব খিদে পেয়েছি। দাঁড়িয়ে না থেকে আবারও এগোতে চাইল রুদিতা। শরীর হাল ছেড়ে দিল। পড়ে যাওয়ার আগেই তাকে 2 হাত দিয়ে আগলে নিল উষাদ। বাড়াবাড়ি রকমের সাহস দেখে হাসলো। বলল, ধৈর্য তো দেখছি এখানে শেষ, বাকিটুকু এগোবে কি করে? মজা নিচ্ছেন? একদমই নয়, বলেছে বসে থাকো। শুনছো না? কথা না শুনলে এমনই হবে, বুঝেছো? অভিশাপ দিচ্ছেন বোধহয়। উষাদ শান্ত চোখে তাকিয়ে হাসলো। রুদিতাকে বিছানায় বসিয়ে পিঠে বালিশ ঠেকিয়ে আলগোছে তাকে বালিশ পর্যন্ত রেখে বলল, দোয়া দিচ্ছি, দোয়া। সুস্থ হও তাড়াতাড়ি, বেশি বেশি বক বক করো। এখনই
কোলে তুলে নিয়ে যাব। রুদিতা বিরক্ত হয়ে বলল, বাচ্চারা খাবে তো? ওদের জন্য আমি আছি, তুমি চিন্তা করো না, বিশ্রাম নাও। আমি একটু বাইরে থেকে আসছি, ততক্ষণ চুপচাপ শুয়ে থাকবে, একদম পা নিচে ফেলবে না। উষাদ বাইরে যাওয়ার পরপরই নাস্তা নিয়ে আসলো রুহামা। বাচ্চাদের একপাশে বসিয়ে রেখে খাইয়ে দিল। খেতে খেতে দুজনেই হাসছে, টুকরো টুকরো কথা ঝুড়ি খুলে বসেছে। রুদিতা তৃপ্তি ভরে দুজনকে দেখলো, মনে মনে অন্তহীন প্রার্থনায় ডুব দিল। ওরা এইভাবেই থাকুক, একসাথে বাঁচুক, হাসি আনন্দ আর ভালোবাসা ঘিরে থাকুক ওদের। পৃথিবীর সমস্ত সুখ এসে ছুঁয়ে যাক ওদের নিষ্পাপ মুখখানি। উষাদের এরূপ হুটহাট পাগলামিতে বড্ড বিব্রত বোধ করছে রুদিতা। কখনো কপালে জলপট্টি দিচ্ছে, কখনো খাবার খাইয়ে দিচ্ছে, কখনো ওষুধ খাইয়ে দিচ্ছে, হাত পা মুছে দিচ্ছে বারবার। ঝড় বাবাজি আর থাকবে শরীরে, কাঁথা বালিশ সহ দৌড়াবে। এসব দেখে শর্মীর শরীর রীতিমতো জ্বলছে। তবে আতিকা জাহান ভীষণ স্বস্তি পাচ্ছেন। অবশেষে মেয়ে জীবনে বিশ্বস্ত কাউকে এনে দিতে পেরেছেন, এটাই এখন আনন্দের। তিনি দূর থেকে দেখে আবার সরে পড়লেন। রুদিতা চরম অসহায় চেহারায় বলল, আপনি এক্ষুনি বাড়ি যাবেন? এখানে আর এক মুহূর্ত নয়, প্লিজ। কেন, আমি থাকলে কি সমস্যা? খুব সমস্যা, জান তো। গালে হাত দিয়ে কিছু ভাবলো উষাদ, পরক্ষণে ঝুঁকে গেল একদম কাছাকাছি, নিঃশ্বাস পরিমাণ দূরত্ব থেকে বলল, কি সমস্যা বলো? প্রেমে পড়ে যাচ্ছ? তাহলে তাড়াতাড়ি পড়ো প্লিজ। তুমি আমার প্রেমে পড়লে এটা আমার জন্য ভীষণ সৌভাগ্যের হবে। ধ্যাৎ তেরি, অসহ্য। রুদিতা মুখ ঘুরে নিল অন্যদিকে, নিঃশ্বাসটা একদম মুখে এসে পড়ছে। এইভাবে এত কাছে আসে কেউ? কেলেঙ্কারি একটা হয়ে যাবে নিখাত। যান বাঁচাতে মুখ লুকোনোই শ্রেয়, এই জন্য নিজেকে আড়াল করে নেওয়া। উষাদ চারপাশে চোখ ঘুরিয়ে দেখলো, বাচ্চারা কেউ এখানে নেই। সুযোগ পেয়ে সে আরেকটু কাছে এগিয়ে রুদিতা জ্বালাতেই ফিসফিস করে বলল, কতক্ষণ মুখ গড়ে থাকবে? আর 2 সেকেন্ড যদি ওদিকে তাকিয়ে থাকো, তাহলে নিশ্চিত আগামী 3 সেকেন্ডের মধ্যে বিরাট দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো। তখন আমাকে নির্লজ্জ উপাধি দিতে এসো না। ওয়ার্নিং কেন দেইনি সেই অভিযোগ কানে তুলব না। ভয়ে গলার পানি শুকিয়ে গেল রুদিতা। বলল, আপনি যে এত নির্লজ্জ জানা ছিল না। বউয়ের কাছে 21 বার নির্লজ্জ হতে পারি, এতে পাপ হবে না, এটা তো জানোই। আপনি কি যাবেন? যাবো তো, আমি এখানে থাকতে আসিনি, শুধু আমার বউ বাচ্চাটাকে দেখতে এসেছি। দেখা শেষ, এবার যান। তুমি মুখ ফিরে রেখেছো তো? এইভাবেই থাকবো। তাহলে আমি আর একটু নির্লজ্জ হই? আপনি যাবেন? স্বাভাবিকভাবে তাকাও, চলে যাব। 1 2 3 সেকেন্ড পেরোনোর আগে স্বাভাবিক হয়ে তাকালো রুদিতা। চোখাচোখি হলো, মধ্যেই জ্বরতপ্ত কপালে নেমে এলো বৈধ সম্পর্কের প্রথম ও এক টুকরো প্রশান্তির আদর। থমকে গেল বেচারি, বিস্ময়ে চোখের পলক ফেলতে ভুলে গেল। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল শুধু। উষাদ বলল, চিন্তা নেই, এবার সেরে যাবে, আমি ছুঁয়ে দিয়েছি তো। বোবা হয়ে বসে রইল রুদিতা। উষাদ আবারও বলল, ওমাকে নিয়ে যাচ্ছি, উর্মি এসেছে বাড়িতে, কিছু কাজও আছে, নয়তো আমি আবার আসতাম। রুদিতা রইসই কোন মতে উচ্চারণ করলো, আর আসতে হবে না, আমি ঠিক আছি। উষাদ তার হাতটা নিজের 2 হাতের মাঝখানে চেপে ধরলো, ভীষণ যত্নে আদরে আবেগ ঘন কণ্ঠে বলল, তুমি আমার স্ত্রী, আমার জীবন সঙ্গিনী। তুমি অসুস্থ হয়ে যতখানি কষ্ট পাচ্ছ, ততখানি কষ্ট সয়ে যাচ্ছ আমাকেও। এক ফোঁটা শান্তি পাচ্ছি না আমি। আরও একটা দিন ধৈর্য ধরো, কালই তোমাকে তোমার ঘরে নিয়ে যাব। তখন তুমি অসুস্থ হলেও সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, এইটুকু আমার জন্য স্থিতির দিবে। তোমাকে এখানে রেখে যেতে মন সায় দিচ্ছে না, তবুও যেতে হবে। পুরুষ মানুষ এত আবহ কি হয়, এত চমৎকার করে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে, জানা ছিল না রুদিতার। নিজেকে তার ভাগ্যবতী ভাবতে বড্ড ইচ্ছে করছে, কিন্তু কোথাও না কোথাও সর্বাঙ্গে আজও ইপ্তির অস্তিত্ব বেজে উঠছে। সে মানুষ, যে মানুষ শুধু অত্যাচার করেছে দিনের পর দিন, সম্পর্কটার বৈধ তকমা ব্যবহার করে ক্ষমতা জাহির করেছে, তার স্মৃতি কেন তাকে ভয় দেখাবে? কেন প্রতিক্ষণে মনে করিয়ে দেবে পুরুষ মানুষ ভালোবাসতে জানে না? কেন বুঝিয়ে দেবে পুরুষ মানুষ মন বুঝতে পারে না? একজন দোষ করলে 10 জন দোষী হয়, এটা রুদিতা বুঝতে পারল স্পষ্ট। এই জন্যই ভয়ে এসে জড়ো হয়েছে মনে। সমস্ত ভয়ভীতিকে দূরে সরিয়ে বলল, ভদ্রলোকেরা এমন আবেগ মিশ্রিত কথা বলতে পারে, জানতাম না তো। এখন তো জেনেছ,
আপনি ভীষণ অদ্ভুত রকমের একজন মানুষ। তাই এখানে অদ্ভুত হওয়ার মতো কি দেখলে? খালি চোখে তাকালে আপনাকে পুরোপুরি অস্পষ্ট মনে হয়, আবার খুব গভীরভাবে উপলব্ধি করলে মনে হয় আপনি একটা স্বচ্ছ আয়না। কয়েকদিন আগেই আপনি আর আজকের আপনার মধ্যে ভীষণ তফাৎ। সেদিনে ছিলেন একজন দায়িত্বশীল পুরুষ, আজ হয়ে উঠেছেন একজন প্রকৃত প্রেমিক। কেন বলুন তো? উষাদ নির্ভর হাসিতে চোখ মুখ উজ্জ্বল করে ফেলল। প্রশান্তির ঢেউ বয়ে গেল হৃদয়পুরে। বলল, প্রেমে পড়েছি যে, এই জন্য। তুমিও কি পড়েছ? ইস না, বয়ে গেছে আমার আপনার প্রেমে পড়তে। বুঝি, আমি সবই বুঝি। যতটুকু বুঝেছেন এনাফ, আর বুঝতে হবে না। কাল কখন আসবেন? তুমি যখন চাইবে তখন। তাহলে বিকালে আসুন, ভাইয়া ভাবির সাথে আমার কিছু দরকারি আলাপ আছে। সবার থেকে বিদায় নিল উষাদ। মামা সেই ফাঁকে ছুটে এলো রুদিতার কাছে, গালে কপালে অসংখ্য চুমু দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মাম্মা। রুদিতা নিজেও বাচ্চাটাকে আদর করলো। বিদায়বেলা উষাদ পরম আদরে রুহানকে কোলে তুলে নিয়ে বলল, কাল তুমি তোমার বাড়িতে যাচ্ছ, তৈরি থেকো। আমার বাড়ি? হ্যাঁ, যে বাড়িটা বাবারই সেটা কাল থেকে তোমার বাড়ি হয়ে যাবে। আমরা সবাই একসাথে থাকবো। ভীষণ খুশি দেখালো রুহানকে। উষাদ ও মামা চলে যাবার পর পিকলু ও মমির সাথে খেলতে লাগলো রুহান। আজ স্কুলে যায়নি, তাই পড়াশোনার চাপ নেই এখন। সে অবিরত ছুটছে, দৌড়াচ্ছে হাসি মুখে, একদম চঞ্চল চটপটে পাখির ন্যায়। বাচ্চাটার মুখের উপচ্যাপড়া হাসি দেখে হাসছে রুদিতাও। শর্মিতা লক্ষ্য করছে, জ্বলছে পুড়ছে। রুদিতার জীবনের এই সুখটুকু তার সহ্য হচ্ছে না। দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় শুরু, দ্বিতীয় বন্ধন, তবু কেউ কেন এত সুখী হবে? সে রুদিতার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে বলল, সুখের খুঁজে যাচ্ছিস ভালো কথা, যার আগে ফুপির কথা ভেবে রাখিস। এক আকাশ সম বিষাদ, বেদনা, যন্ত্রণা এসে ভর করেছে রুদিতার ওই মায়াবী মুখে। আপনজনদের ছেড়ে যাওয়ার দুঃখে ডুকরে কাঁদছে মন। তবু কিচ্ছু করার নেই, যেতে হবে সবাইকে ছেড়ে। বিয়ের পর স্বামীর ভিটাই তো হয় মেয়েদের সুখের ঠিকানা। মা ও ভাই বোনদের থেকে বিদায় নিয়ে দ্বিতীয়বারের মতো নারী জীবনের আরও একটি অধ্যায়কে আঁকড়ে ধরার পথে এগিয়ে গেল রুদিতা। গাড়িতে উঠে বসতেই উমামা তার গলা জড়িয়ে ধরে বলল, মাম্মাম কাঁদছো কেন? ও মাম্মাম বলো না, কাঁদছো কেন? কেউ বকেছে তোমাকে? মেরেছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? মায়ের এই কান্নার কারণ বাচ্চারা না বুঝলেও দুজনে খুব করে মিশে রইল মায়ের সাথে। রুদিতা জবাব না দিয়ে দুটো বাচ্চাকে আঁকড়ে ধরল। বিদায়ের আগে রৌনক এসে উষাদকে বলল, আমার আদরের বোনকে তোমার হাতে তুলে দিলাম ভাই, দেখে রেখো। দোয়া করবেন, যতদিন বাঁচবো আপনার বোনকে সামান্যতম কষ্ট ছুঁতে পারবে না ইনশাল্লাহ। উষাদের স্বীকারোক্তি শুনে হাসি মুখে তাদের বিদায় দিল রৌনক। গেটের কাছে দাঁড়িয়ে ভাইয়ের এই নাটকীয় রূপ, আচার আচরণ দেখে দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছে নিল রুহামা। গাড়ি বাড়ির সীমানা ত্যাগ করার পরপরই রৌনক আয়েশি ভঙ্গিতে সোফায় বসে শর্মিকে বলল, যাক বাবা, বাঁচা গেল। আপদটা বিদায় করতে পারলাম অবশেষে। এবার বাচক নইলে মরুক, আমার কোনো মাথা ব্যথা নেই। শর্মি প্রশস্ত হেসে ছেলে মেয়েদের জন্য দই মিষ্টি সাজিয়ে ওদের দুজনকে খেতে দিল। ওরা যে যার মতো খুশি মনে মিষ্টান্ন খেতে লাগলো। সে স্বামীর পাশে বসে বলল, এবার রুহামার ব্যবস্থা করো। করবো, খুব শীঘ্রই করবো, চিন্তা করো না। শেষ কথা রুহামার কানে এলেও আগের কথা আসলো না, তাই সে বুঝতে পারল না কি নিয়ে কথা হচ্ছে। 2 কাপ চা তৈরির জন্য রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা অন করতেই শর্মি ত্যক্ত বিরক্ত গলায় তাকে বলল, এখন কি করছিস ওখানে? রাগ দেখাতে গিয়েও থেমে গেল রুহামা। বলল, চা খাবো, তোমরা খাবে? ও আচ্ছা দে, তোর ভাইয়াকেও 1 কাপ দিস। দুশ্চিন্তায় ঘুম হয় না তার, মাথায় নাকি যন্ত্রণা হচ্ছে। রৌনক সরু চোখে তাকালো। শর্মি চোখ মেরে আধিক্যতা ভরা গলায় বলল, কি গো, বেশি যন্ত্রণা হচ্ছে মাথায়? রুমে যাও, ভিক্স দিয়ে ম্যাসাজ করে দেবো। আমারও সারা শরীর ম্যাসাজ করছে। শর্মি যে কি বোঝাতে চাইল এসব নাটকীয় কথাবার্তা দিয়ে, সেসব কথা বোঝার জন্য বিন্দু মাত্র আগ্রহ দেখালো না রুহামা। নিজের মতো করে চা তৈরি করলো। 4 কাপ চা বানিয়ে 2 কাপ ওদের দুজনকে দিয়ে আরও 2 কাপ চা নিয়ে নিজের রুমে এলো।
মেয়ে বিদায় দিয়ে আতিকা জাহান সিজদাতে ঝুঁকে পড়েছিলেন। দোয়া দুরুদ শেষ করে এখন তাসবিহ পাঠ করছেন। মায়ের দিকে চা বাড়িয়ে দিয়ে নিজের জন্য 1 কাপ চা নিল রুহামা। পাশে বসে বলল, তোমার ছেলে বোধহয় নতুন কোনো ফোন দিয়ে আসছে মা। ছেলের এই আচার ব্যবহারের কথা মনে পড়লে দুঃখে অন্তর ভার হয়ে আসে আতিকা জাহানের। চোখ ভরে উঠে আক্ষেপের অশ্রুতে। এমন ছেলে তিনি কিভাবে জন্ম দিলেন? ঘোর আফসোস নিয়ে বললেন, ওদের যা ইচ্ছে করুক, তুই কিছু বলিস না। অন্যায় দেখেও চুপ থাকবে? মামাকে বলছো না কেন এসব? ভাইজানের রাগ তোরা জানিস। এমন সব ঘটনা শুনলে মেয়েকে ত্যায্য করতেও দুবার ভাববেন না তিনি। এসব যদি বলি ওদের সংসার নষ্ট হয়ে যাবে। তাই বলে এইভাবে চুপ থাকবে? পিকলু, মোমো, ওদের ভবিষ্যৎ নষ্ট হবে। ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারিনি, দোষ তো আমার রে মা। এখন পাড়ার প্রতিবেশী জানিয়ে সম্মান নষ্ট করার কোনো দরকার আছে? যেমন চলছে চলতে দে। উপরওয়ালা আছেন তো, নিশ্চয়ই একদিন ওদের মনে সুবুদ্ধি উদয় হবে। রুহামা চুপ করে রয়, কথা খুঁজে পায় না। মেয়েকে চুপ থাকতে দেখে আতিকা জাহান ফের বললেন, তুই চিন্তা করিস না, আমি বেঁচে থাকতে তোর উপর কোনো অন্যায় হতে দেব না। আপু কিছু ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়ে গেছে, বলেছে যদি প্রয়োজন হয় টাকা তুলে আনতে। রেখে দে। রুহামা খানিকক্ষণ ভেবেচিন্তে বলল, আমি পুরো ব্যাপারটা মামার সাথে শেয়ার করতে চাই মা। মামা জানুক তার মেয়ের স্বভাব। এইভাবে তো চলতে দেওয়া যায় না। মাথা খারাপ হলো নাকি তোর? কেন এসব বলবি? পিকলু ও মমির কথা ভাব একবার। ওরা কি রোহানের কথা ভেবেছিল মা? চোর ডাকাতের হাতে বোনকে তুলে দিয়ে পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। এত কিছুর পরও যে বেঁচে আছে এটাই তো যথেষ্ট। তবুও কেন ওদের এই হিংসুত্ব আচরণ? আমি আমার নাতি নাতনিদের ক্ষতি চাই না রুহামা। ক্ষতি তো আমিও চাই না মা, কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে কোনোদিন না আবার তোমাকে আর আমাকে এসবের মাসুল দিতে হয়। শর্মী দুয়ারে দাঁড়িয়ে শুনল, হাসলো তৃপ্তি ভরা হাসি। তার পরবর্তী ভাবনা সম্পর্কে কারও কোনো আইডিয়া নেই, তবে শান্তি পাচ্ছে এই যে জঞ্জাল পরিষ্কার হতে যাচ্ছে শীঘ্রই। বাড়ির প্রবেশ পথ দিয়ে মূল ফটকের সামনে এসেই ব্রেক কষল ড্রাইভার। ঝাঁকুনি গিয়ে চারপাশের অন্ধকার দেখতে পেল রুদিতা। গতকালে জ্বর তাকে ভীষণ ভুগিয়েছে, এখনও ভুগাচ্ছে। আবার আজ বিদায়বেলা যথেষ্ট কেঁদেছে। এখন জ্বর নেই, তবুও মাথা সোজা রাখা কঠিন হয়ে পড়েছে তার। কপালে হাত চেপে বাচ্চাদের হাসি মাখা মুখের দিকে তাকালো। ওরা দুজনে নেমে ও মামাকে নামার জন্য ডাকলো। আমরা এসে গেছি মাম্মা। মেয়ের আধো মুখের মায়াভরা ডাক শুনে সাহস নিয়ে মাথা বাড়িয়ে নামতে চাইছিল রুদিতা। এর মধ্যে পা মোচড় খেয়ে বসে পড়ল সিটে। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিয়ে নিচু হয়ে পা ম্যাসাজ করতে লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এসব কাজ দেখলো উষাদ। বলল, কি হলো, এসো। গোড়ালিতে টান লেগেছে। উষাদ কোনো শব্দ করল না। হাত বাড়িয়ে নিজেই নিজের অর্ধাঙ্গিনীকে পাজা কোলে তুলে ঘরের ভিতরে প্রবেশ করলো। বাচ্চারা সোজা বাবা মাকে অনুসরণ করে ঘরে এলো। আচমকা এই কাণ্ডে রুদিতা প্রথমে অবাক হলো, পরক্ষণে চারপাশের আগ্রহী কতজোড়া নারী চক্ষু দেখে চট করে মুখ লুকিয়ে ফেলল উষাদের বক্ষস্থলে। মিনমিন স্বরে বলল, এটা কি হচ্ছে? চুপ থাকো, বেশি কথা বলো না। বাড়িতে এত মানুষ কেন? দ্বিতীয় বিয়েতে কেউ এইভাবে ঢাকঢোল পিটায়? ধুর, কে ঢাকঢোল পিটাচ্ছে? এরা সবাই এই পাড়ার মানুষ, খবর পেয়েছে তাই এসেছে। সকাল মা পাড়ার সবাইকে মিষ্টি খেয়েছে আর বলেছে আজ আমার ছেলে বউ নিয়ে আসছে, এজন্য সবাই নতুন বউ দেখতে এসেছে। লজ্জায় চুপ হয়ে গেল রুদিতা। উষাদ তাকে নিয়ে সোজা নিজের রুমে প্রবেশ করলো। পায়ের জুতা খুলে বলল, কোথায় ব্যথা পেয়েছো? বেশি না কম? পা ফেলতে কষ্ট হচ্ছে? পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো রুদিতা। কিঞ্চিত ব্যথা অনুভব হতেই বসে পড়ল বিছানায়। ওমা ভয় মিশ্রিত গলায় বলল, মাম্মা কি হয়েছে? খুব বেশি ব্যথা হচ্ছে? মামা এত আদরের স্বরে মাম্মাকে ডাকে রুদিতার মন ভরে যায়। নিজের কষ্টের কথা ব্যথার কথা ভুলে গিয়ে জবাব দেয়, খুব সামান্য, সেরে যাবে। তোমরা মামামের পাশে থেকো, তাহলেই মামাম ঠিক হয়ে যাবে। উষা ততক্ষণে ধীরস্থির ভাবে পায়ে ম্যাসাজ করে দিল। বাচ্চাদের সাথে কথা বলার দরুন রুদিতা টেরই পেল না কিছু।
হোসনা বেগম ঘরে প্রবেশ করতেই তড়িঘড়ি করে কদম বসে করল রুদিতা। তিনি তার মাথায় হাত রেখে দোয়া করলেন, বললেন, বাচ্চার অনেক জ্বালিয়েছে নিশ্চয়ই। একদমই নয় মা, ওরা দুজন ভীষণ শান্ত। বেয়ান আসলেন না যে? আমি ভেবেছিলাম সবাই আসবে আজ। রুহামার তো একটু ব্যস্ততা আছে, পড়াশোনার চাপ, আর মা অসুস্থ শরীর নিয়ে ঘোরাঘুরি করতে পারবে না খুব একটা। আর তোমার ভাই ভাবি তারা তো আসতেই পারতো। রুদিতা কিছু বলতে পারল না। ভাই ভাবি ঘাড়ের বোঝা দূর করে ফুর্তিতে আছে। কার দায় পড়েছে এখানে এসে দাওয়াত খাবে? তারা তো দামি রেস্টুরেন্টে জাম্পেশ খাওয়া দাওয়া প্রোগ্রাম করবে। হোসনা বেগম বাচ্চা দুটাকে নিজের কাছে টেনে এনে উষাদকে বললেন, তুই একটু বসার ঘরে আয় বাপ, মেহমানদের বিদায় দেই, এরপর তোরাও খেয়ে নিবি, রাত অনেক হয়েছে। ছোট্ট পরিসরের ওই ওয়ালিমার আয়োজনের উষাদের মামাবাড়ির লোকজন আর উর্মির শ্বশুর শাশুড়ি এসেছেন। পাড়ার 4 থেকে 5 জন মুরব্বীও আছেন। রাত যেহেতু অনেক হয়েছে, মেহমানদের অকারণ অপেক্ষা করিয়ে রাখা চলে না। সবার খাওয়া দাওয়ার দিক সামলাতে রুম ছাড়ার আগে রুদিতাকে বলল, এটা তোমার ঘর, তোমার সংসার, এই সংসারে মানিয়ে নিতে পারবে তো? ততক্ষণে বাচ্চাদের নিয়ে রুম ত্যাগ করেছেন হোসনা বেগম। রুদিতা দুরু বুকে উষাদের কথা শুনল, বুঝলো, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। তার নীরবতায় ভয় পেয়ে গেল উষাদ। বলল, পারবে না আগলে রাখতে গোটা সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়ে? এই ঘর ও ঘরের পর তো একটা মানুষকে আপন করতে পারবে না? আমি তো সংসার চেয়েছিলাম, কিন্তু সংসার আমায় চাইনি। আমি ঘরমুখ হতে চেয়েছিলাম, অথচ ঘর আমাকে গ্রহণ করেনি। ঘর সংসার দুটোই স্বপ্ন দেখেছিলাম, দুর্ভাগ্য এই দুটোই আমাকে বিতাড়িত করে ছুঁড়ে ফেলে দিয়েছে রাস্তায়। কেন বলতে পারেন? ছোট্ট ছোট্ট চাওয়া পূরণ না হওয়ার এক আক্ষেপ রুদিতাকে দিন দিন পুড়িয়েছে। জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, অথচ পোড়া অতীতের ভয় তার সর্বাঙ্গে মিশে আছে। মুক্তি পাচ্ছে না, নিজেকে সুখী ভাবতেও পারছে না। সারাক্ষণ অদৃশ্য এক ভয় তাকে শেষ করে দিচ্ছে। উষা তার এই আহাজারি ভরপুর কণ্ঠ শুনে খানিকটা এগিয়ে একটা হাত শক্ত করে ধরল, বলল, যদি তুমি চাও সব হবে, একটু ভরসা করো আমায়। প্রথম এসব ভালো ভালো কথা সব পুরুষই বলে, কিন্তু পরবর্তীতে খোলস ছেড়ে বেরিয়ে এসে জঘন্য রূপটা দেখিয়েই দেয়। চিন্তা করো না, যে ভয় তোমাকে সারাক্ষণ কষ্ট দেয় সেই ভয়কে তোমার সামনে পড়তেও দেব না। একটা কথা জেনে রেখো, তোমার সামনে সব পুরুষের মতো নির্লজ্জও নয়, আবার ভীরু কাপুরুষও নয়। উষাদের এই গুরুগম্ভীর কথার মাঝে একটা পুরুষালী দাম্ভিকতা মিশেছিল। নিজের সিদ্ধান্ত ও কাজে এই পুরুষ সর্বদা সৎ ও সাহসী, এটা সে এতদিনে বুঝে গিয়েছে। তবুও ইপ্তির স্মৃতি মনে পড়লে নিজেকে তার নর্দমার এক জঘন্য কীট মনে হয়। বেঁচে থাকা তখন অনর্থক মনে হয়, কিন্তু উষাদের কথায় যে ব্যক্তিত্ববান পুরুষের ছাপ পাওয়া যায়, তাতে যে কোনো নারী মনে সঞ্চয় করে নিতে পারবে সহজে। সেও খানিকটা সাহস পেল, বলল, আপনি যদি আমার সাহস হন, মনে জোর হন, আর যদি আমার ভরসা হন, তাহলে আমি সব পারবো। নয়তো আমাকে দিয়ে কিচ্ছু হবে না। জীবনে অনেক পুরুষ আমি দেখেছি, কিন্তু দায়িত্ববান পুরুষ আমি দেখিনি। উষাদ মুচকি হেসে ভরসার ন্যায় হাতের বাঁধন মজবুত করে বলল, ভয় নেই, আমি আছি, থাকবো ইনশাল্লাহ। মাঝরাতে চোখ মেলে এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হল রুদিতা। নিশ্চিত হওয়ার জন্য চোখে হাত ডলে তারপরও তাকালো। পরক্ষণে লাফ দিয়ে উঠে বসলো। আবছা আলো ভরা কক্ষে একজোড়া মোহনীয় দৃষ্টি তাকে এলোমেলো করে দিল। মনে করার চেষ্টা করলো শেষ কি করেছিল সে। তখন ফ্রেশ হয়ে রুমের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটছিল। নতুন হওয়ায় রুমের বাইরে যেতে পারছিল না। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা ছুটে এসেছিল তার কাছে। রুহান বলছিল, মাম্মাম আমি ঘুমাবো। সুযোগ পেয়ে রুহানকে কাছে টেনে নিয়েছিল রুদিতা। অপরিচিত জায়গা বলেই মায়ের কাছে ছুটে এসেছে রুহান। গত 2 দিন ধরে মায়ের কাছে ঘুমোয়। দুজনকে বিছানায় নিয়ে গল্প বলার ফাঁকে ফাঁকে ঘুম পাড়িয়ে দিয়েছিল সে। একসময় তার ক্লান্ত চোখে ঘুম নেমে এসেছিল। কখন যে গভীর ঘুমে ঢলে পড়েছিল খেয়ালই ছিল না তার। এখন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুদিতা। বুকের ধরপড় ভাবকে সঙ্গী করে উষাদকে দেখল।
বলল, দুঃখিত, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। আমার এবার ঘুমানো উচিত হয়নি। আপনি নিশ্চিত রাগ করেছেন না আমার এরূপ আচরণে? রাগ করবো কেন? রুদিতা একটু আমতা আমতা শুরু করলো। ঠিক এমনই একটা রাত তার জীবনে আগেও এসেছিল। ক্লান্ত শরীর যখন একটু বিশ্রাম খুঁজতে চাইছিল, তখনই শুরু হয়েছিল ইপ্তির আক্রমণ। সে ভেবেছিল আজও এরকম কিছু হবে, কিন্তু হলো উল্টা। উষাদ তাকে ছোঁয়নি, তবে মুগ্ধ চোখে তাকিয়েছিল। সেটুকুই তার মনের ভয়কে দূর করে দিয়েছে নিমেষে। তবুও নিজেকে দোষমুক্ত করতেই ওভাবে বলেছিল। উষাদের প্রশ্ন তাকে পুরোটাই টালমাটাল করে দিল, সংকোচ লজ্জা বাড়িয়ে দিল। উত্তর না দিয়ে রুদিতা খানিকটা ইতস্ততভাবে বলল, কটা বাজে? শেষ রাত, কিছুক্ষণ পর ফজরের আজান হবে। নিজের আহাম্মকি বোকামির জন্য ভীষণ লজ্জায় পড়ল রুদিতা। বলল, নামাজ তো পড়তে পারলাম না। আপনার নামাজ কি শেষ? তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। সে কি, তাহলে ডাকেননি কেন? তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল, মনে হয়েছিল অনেকদিন ঘুমাওনি। এইভাবে ঘুমোতে দেখে জাগাতে ইচ্ছে হয়নি। ঝটপট উত্তর দিল উষাদ, যেন উত্তর তৈরি ছিল। রুদিতা রয়ে শুয়ে বলল, একটু অপেক্ষা করুন, অজু করে আসছে। শরীর খারাপ লাগছে বেশি? ঠিক তা না, একটু ক্লান্ত ছিলাম, তাই হয়তো। বাচ্চারা কোথায়, দেখছি না যে? উমামা ও রুহানকে না দেখে জানতে চাইল রুদিতা। উষাদ বলল, ওরা মায়ের রুমে আছে। কেন? প্রশ্ন করে চুপ হয়ে গেল রুদিতা। মনে পড়ল খাবার টেবিলে হোসনা বেগম হুকুম জারি করেছেন, বাচ্চারা আজ থেকে তার কাছেই থাকবে। মনে পড়তেই ভীষণ অস্বস্তি শুরু হলো তার। চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। উষাদ বলল, কোনো রসায়ন আমি তোমাকে এক্ষুনি বোঝাতে পারবো না। যদি বুদ্ধিমতী নারী হও, নিজে থেকে বুঝে নাও। আপনি তো বলেছিলেন উমাকে ছাড়া ঘুম আসে না, ফাঁকা ফাঁকা লাগে। বলেছিলাম। এইটুকু বলে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল উষাদ। পর মুহূর্তেই শব্দ করে হেসে বলল, যাও অজু করে আসো, একসাথে নামাজ পড়বো। কিছুটা সময় নিয়ে ফ্রেশ হলো রুদিতা। অজু করলো, মাথায় ওড়না পেঁচিয়ে রুমে এসে দেখলো উষা দুটো জায়নামাজ আগে পিছিয়ে বিছিয়ে রেখেছে। হাসি মুখে নামাজ দাঁড়ালো। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতের মাধ্যমে দাম্পত্য জীবনের জন্য সুখ চাইল। ভাগ্য যেহেতু একসাথে জুড়ে গেছে, তাকে অস্বীকার করার উপায় নেই আর। নিজেকে ধাতস্থ করে কিছু সময় জায়নামাজেই বসে রইল রুদিতা। লজ্জা সংকোচ মনের ভয় দূরে সরিয়ে জানতে চাইল, একটা কথা জিজ্ঞেস করি? নিজের জায়নামাজটা ভাঁজ করছিল উষাদ। রুদিতা চিন্তিত মুখের কথা শুনে সেটা রেখে পা গুটিয়ে পাশে বসে বলল, করো। প্রচণ্ড জড়তা ও ভয়কে সঙ্গে নিয়ে রুদিতা বলল, বিয়ের আগে আপনি আমার অতীত জানতে চাননি, বিয়ের পর হয়তো মনে অনেক প্রশ্ন জেগেছে, এরপর ইপ্তি সম্পর্কে জানতে চেয়েছেন। ছোট অতীত যদি কোনোভাবে বর্তমানে প্রভাব ফেলে? এমন প্রশ্নে খানিকটা এলোমেলো হয়ে গেল উষাদ। মায়ের কাছে ঠিক ততটুকুই সে জানতে চেয়েছিল যতটা জানলে বিয়ের জন্য সম্মতি জানানো যায়। বাড়তি এমন কিছুই সে জানতে চায়নি যা অচেনা একটি মেয়ে সম্পর্কে তার মনে বিন্দুমাত্র ভুল ধারণা প্রবেশ করিয়ে দিতে সক্ষম। কাউকে সম্পূর্ণ না জেনে তার সম্পর্কে ভুল ঠিক না জেনে অতিরিক্ত ভাবনাকে মনে ঠাঁই দেয়া অধিকতর বাড়াবাড়ি বলে মনে হয় তার। এই কারণে জেনে বুঝে এই বাড়াবাড়ি সে করতে চায়নি, তাই পজিটিভ দিকটুকু জেনেই সম্মতি দিয়েছিল। মায়ের কথার উপর ভরসা করেছিল। রুদিতার ভীতিগ্রস্ত চোখ মুখ তাকে ভয়ের আভাস দিলেও সে সবটুকু ভয়কে মনে প্রশ্রয় দিল না, তাকেও ভয়মুক্ত রাখতে বলল, আমি তোমার অতীত নয়, বর্তমান জেনে সম্মতি জানিয়েছি। অতীতে কি আছে কতটুকু আছে সেই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। যদি থাকতো তবে বিয়ের আগেই তোমার ব্যাপারে সমস্ত খবরাখবর নেওয়ার আগ্রহ দেখাতাম। আমি শুধু ততটুকুই জেনেছি যতটা জানা প্রয়োজন মনে হয়েছে। তবে এটা সত্য যে তোমাকে পুরোপুরি চেনার পর বোঝার পর ইফতি সম্পর্কে একটু আগ্রহ জন্মেছিল মনে। ডাক্তারের সামনে সব শোনার পর মনে হচ্ছিল আরও কিছু একটা ব্যাপার আছে যা তুমি গোপন করেছ। এই কারণেই জানতে চেয়েছিলাম, তবে এখন আর চাইব না। একটা ছোট প্রশ্ন, তোমার মনে অস্তিত্ব জন্ম দিক তা আমি কোনোভাবেই চাই না। আমি তোমার বর্তমান ও ভবিষ্যৎ, আমার জন্য এইটুকু যথেষ্ট। রুদিতা ভয়ে ভয়ে বলল, যদি কোনোদিন মনে হয় এই বিয়েতে সম্মতি জানিয়ে ভুল করেছেন, তখন কি করবেন? যাই করি তোমার অসম্মান হোক এমন কিছু আমি করব না রাহা। আমার কাছে সম্পর্ক মানে বিশ্বাস।
আমি তোমার বর্তমানটা বিশ্বাস করি, এও জানি তুমি এই সম্পর্কটাকে শ্রদ্ধা করো। অতীত নিয়ে মনে আর কোনো ভয় ও সংকোচ রেখো না। ফেলে আসা দিন পিছনে থাক, আমরা সামনের দিকে এগোই। আজকের এই বর্তমান থেকে আমরা সুন্দর ভবিষ্যৎ সাজিয়ে নেব। কথা শেষে ঝটপট উঠে দাঁড়ালো উষাদ, কাবার্ডের কাছে গেল, নখ খুলে চারকোনা একটি প্যাকেট বের করলো। মূলত এইসব প্যাকেটে শপিং মলে বেনারসি রাখা হয়। রুদিতার ধারণা হলো সেরকম কিছুই হবে, কিন্তু না, অবাক হলো যখন দেখলো প্যাকেটগুলো উষাদ তার জন্য চমৎকার একটা কুরআন শরীফ, জায়নামাজ, তাসবিহ রাখছে। বিস্ময়ে চোখের পলক ফেলতে ভুলে গেল রুদিতা। আলগোছে জায়নামাজটা তুলে নিল নিজের হাতে। বাসর রাতে স্বামী তার স্ত্রীকে হিরে জহরত দিতে শুনেছে, দামি দামি প্রসাধনী দিতে শুনেছে, কিন্তু নিজ অভিজ্ঞতায় দেখলো এসব ছাড়াও চমৎকার উপহার হচ্ছে উষাদের দেওয়া এই অমূল্য উপহার। এই দিনটাও আসার ছিল তার জীবনে, তাও এইভাবে। উষাদ বলল, পছন্দ হয়েছে? কণ্ঠে এক রাশ ভালো লাগা মুগ্ধতা জড়িয়ে রুদিতা বলল, ভীষণ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এগুলো। আমি কখনো ভাবতে পারিনি কেউ এরকম কিছু উপহার দিতে পারে। আপনাকে ধন্যবাদ দিলেও কম পড়বে বোধহয়। শুধু ধন্যবাদ, কিছু না। কথাটা মজার ছলে বলেছিল উষাদ। উদিতা তো ভয় কেঁপে উঠল। ইফতির কথা, আচার আচরণ সব মনে পড়ল। সেই রাত, সেই সময়, সবটাই তাকে দিশেহারা করে তুলল নিমেষে। ঢোক গিলে জানতে চাইল, আর কি? হাসি, একটু হাসতে পারো না? আসার পর থেকে দেখছি চোখে মুখে অমাবস্যার আধারে নামিয়ে রেখেছ। আমার প্রতি একটু সদয় হও প্লিজ, একটু হাসো প্লিজ। চাইলেও আর হাসি আটকে রাখতে পারল না রুদিতা। ঠোঁট প্রসারিত করে সুখের হাসিতে মুখ ভরিয়ে তুলল। উষাদ সেই হাসি দেখে ডুবে ডুবে ভাসতে লাগলো। হাস্যোজ্জ্বল মায়াবী রমণীর দিকে তাকিয়ে অনুরোধ সূচক একটি বাক্য শোনালো, উইল বি মাই বেস্ট ফ্রেন্ড। উষাদের এই কথায় ভীষণ রকম চমকালো রুদিতা। বিয়ের প্রথম রাতে কেউ বন্ধুত্বের হাত বাড়ায়, এমন সংজ্ঞাও ও সম্পর্ক নিয়ে বিন্দু মাত্র ধারণা নেই মনে। সে শুধু জানে পুরুষের কাছে নারীদের মন বলতে কিছু নেই। হাসি মুছে গিয়েও আবারও তার চেহারায় ফুটে উঠল এক রাশ বিস্ময়। উষাদ তার বিস্ময়কর ভাব দূর করাতে বলল, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে বিশ্বাস, ভরসা, ভালোবাসা সবকিছু লুকিয়ে আছে। সম্পর্ক মজবুত রাখতে সবার প্রথমে দুজনের মনে দুজনকে ঘিরে কোনো ভয়ভীতি জন্ম নেওয়ার আগে বিশ্বাসটা পাকাপোক্ত হওয়া জরুরি। এই বিশ্বাসের উপরে ভর দিয়ে সম্পর্ক এগোনো সহজ হবে। তখন তুমি নিজেই বুঝবে সব পুরুষ সমান নয়, কিছু পুরুষ হয় নারীর সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়। এখন বলো, বন্ধু হবে আমার? নির্ভরতার হাত বাড়ালো উষাদ। রুদিতা এক পলক সেই হাতের দিকে তাকালো, আবার উষাদের গভীর চোখের ভাষা বুঝতে চেষ্টা করলো। কয়েক সেকেন্ড পর উষাদ উপর নিচ মাথা নেড়ে বলল, হবে না? সম্মতিসূচক মাথা নেড়ে নিজের ডান হাতটা উষাদের হাতে রাখলো। এই প্রথম স্বেচ্ছায় উষাদকে স্পর্শ করলো রুদিতা। হাতটা কেঁপে কেঁপে উঠল। কম্পনরত হাত মুষ্টিবদ্ধ করলো উষাদ। মৃদু স্পর্শে অধর ছুলো হাতের তালুতে। বলল, আমি দুটো হাত সারা জীবন এইভাবে আগলে রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ। টালমাটাল দেহখানি এতক্ষণ খুব কষ্টে আটকে রেখেছিল রুদিতা। এইটুকু স্পর্শের পর আর পারল না। শরীরের সবটুকু শক্তি হারিয়ে যেতে লাগলো তার। হাতের সাথে সাথে এখন সারা শরীর কাঁপছে। চোখ বন্ধ করে গভীর করে শ্বাস টেনে ভারী হওয়া নিঃশ্বাসটা অতি সন্তর্পণে আড়াল করে নিতে চাইল। মনে মনে অন্তহীন প্রার্থনায় ডুব দিল। তার এই রুক্ষ শুষ্ক মুখখানি দেখে ভয় পেল উষাদ। জানতে চাইল, তুমি ঠিক আছো? আগের দিন যেহেতু জ্বর ছিল, উষাদের মনে হলো আজও বোধহয় জ্বর এসেছে। কপাল ছুঁয়ে জ্বরের মাত্রা চেক করলো। সব স্বাভাবিক বুঝতে পেরে অর্ধাঙ্গিনীর ভয় দূর করতেই হাত বাড়িয়ে তাকে আগলে নিল। ভরসায় ন্যায় জড়িয়ে রেখে বলল, জীবন একটাই, বাঁচতে হবে। পিছনের অধ্যায়টাকে আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না রাহা। ডুকরে কেঁদে উঠল রুদিতা। উষাদ বাধা দিল না, কাঁদতে দিল। নিঃশব্দে জড়িয়ে রইল কিছুক্ষণ। মাথার উপরিভাগে অধর ছুঁয়ে ধীর কণ্ঠে বলল, এসো ঘুমাবে, তোমার ঘুম দরকার। এইভাবে কেঁদে কেটে অস্থির হয়ে যদি নির্ঘুম রাত কাটাও, আবার অসুস্থ হয়ে পড়বে। রাতটা নির্ঘুম কাটল রুদিতার। টুকরো টুকরো গল্প আদান প্রদান ছাড়াও এক খণ্ড সুখকর মুহূর্তের সাক্ষী হয়েছিল সে।
রুদিতার ধারণা ছিল সব পুরুষের কাছে নারী মানে অসম্মান ও অবহেলার পাত্রী। ইপ্তির সংস্পর্শে থেকে শুধু উপলব্ধি করেছে ঠকায় একজন, অথচ বিশ্বাস উঠে যায় সবার উপর থেকে এতটুকু। অথচ উষাদ তাকে প্রতি পদে প্রতি বাক্যে পবিত্র সম্পর্কটা নিয়ে সুন্দর একটি ধারণা দিয়েছে। এরপর থেকে রুদিতা মানতে বাধ্য হয়েছে সঙ্গী হচ্ছে স্বস্তি ও শান্তির অন্যতম মাধ্যম, যার সান্নিধ্য লাভের পর নারী নিজেকে পরিপূর্ণ ভাবতে পারে, স্বস্তি ও শান্তি অনুভব করতে পারে, যার মাঝে নির্দ্বিধায় নিজেকে সঁপে দিতে পারে। তাকে আর যাই বলা হোক, কখনো অশান্তির কারণ বলা ঠিক হবে না। সকালের মৃদুমন্দ আলো ভেন্টিলেটর দিয়ে রুমের ভিতরে প্রবেশ করতে দেখে বিছানা ছাড়ল রুদিতা। ফ্রেশ হয়ে রুমের জানালা খুলে দিল। সকালের নরম স্নিগ্ধ হাওয়া ছুঁয়ে যাচ্ছে তাকে, ভীষণ শান্তি অনুভব হচ্ছে। বাহির দেখতে ব্যস্ত ছিল রুদিতা। ঘুম জড়ানো গলায় উষাদ বলল, স্বামীর সংসার প্রথম রাত কেমন কাটলো তোমার? রুদিতা হাসি মুখে জানিয়ে দিল, ভালো। শুধু ভালো? খুব ভালো। আরো কিছু বলবো? বলতে পারো, মানা করব না। থাক, আর কিছু না বলি উঠে ফ্রেশ হন, আমি বাচ্চাদের দেখে আসি। রুম ছেড়ে বের হয়ে হোসনা বেগমের রুমে গেল রুদিতা। বাচ্চারা এখনো ঘুমোচ্ছে। ওদের নিষ্পাপ ঘুমন্ত মুখখানি ছুঁয়ে ছুঁয়ে দুজনকে আদর দিল, ডাকলো না আর একটু ঘুমুক তারা। হোসনা বেগমকে খুঁজতে বসার ঘরে এলো, দেখলো তিনি রান্নাঘরে টুকটাক করে রান্না করছেন। ছুটে গিয়ে পাশে দাঁড়ালো রুদিতা, বলল, এ কি মা, আপনি কেন এসব করছেন? আমাকে ডাকলেই হতো। হোসনা বেগম হাসি মুখে বললেন, একদিনে কিছুই হবে না, এসব কাজে উষাদই করে। বহুদিন রান্নাঘরে আমি আসি না। গতকাল তো খুবই ব্যস্ততায় গেল, ও হয়তো বিশ্রাম নেওয়ারও সুযোগ পায়নি, নয়তো এতক্ষণে অর্ধেক রান্না কমপ্লিট হয়ে যেত। হোসনা বেগমের কথাবার্তা মাথার উপর দিয়ে গেল রুদিতার। পুরুষ মানুষ আর রান্না, পুরুষেরা রাঁধে না এমনটা নয়, কিন্তু খুব কম পুরুষই আছে এই তালিকায় যারা স্ত্রী ও মায়ের কষ্ট দুটো একত্রে অনুভব করতে পারে। বাড়িতে পা রাখার প্রথম সকালেই এমন একটা চমৎকার খবর শুনে মন ভরে উঠল রুদিতার। বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলছেন মা, উনি রান্নাও করেন? হ্যাঁ, সিঙ্গাপুর থেকে ফিরে যখন প্রথম ঘর সংসার ও উমাকেই সামলানো লাগতো, তখন আর চাকরি বাকরির খোঁজ যায়নি। দুহাতে সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ও অপয়া, দিনে ওর বাবাও মারা যান। দুটো মানসিক আঘাত সামলে নিয়েও নিজেকে শক্ত রেখে উমাকে সব সুখ দিতে চেয়েছে। এরপর যখন উমা একটু বড় হলো, হাঁটতে শিখলো, তখন কিন্ডার গার্ডেনের চাকরিটা পেল। রুদিতা নিশ্চুপে শুনল। হোসনা বেগম রুদিতার দুটো হাত আঁকড়ে ধরে মায়া জড়ানো গলায় বললেন, আমার ছেলেটা সংসারের সুখ কি তা বুঝেনি। সেদিন আমি ঘরে বউ তুলে এনেছি ঠিকই, কিন্তু ঘরের যোগ্য কর্ত্রীরা ছায়ার তার মাঝে খুঁজে পাইনি। তুমি আমার ছেলেকে একটা পরিপূর্ণ সংসারের সুখ দিও। একটা পরিবার গঠন করার দায়িত্ব শুধু পুরুষের একার নয়, নারীরাও, ঘরের কর্ত্রীরাও। আমি তোমাকে এই সংসারের যোগ্য কর্ত্রী মনে করি। পারবে না আমার সংসারটাকে নিজের প্রাণ করে সোনার সংসার রূপান্তরিত করতে? উপর নিচ মাথা নাড়ালো রুদিতা। ভদ্র মহিলার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল, পারবো মা, খুব পারবো, আপনি শুধু দোয়া করুন। হোসনা বেগম মন ভরে ছেলের বউকে দোয়া করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। রুদিতা তাকে চুলার পাশ থেকে সরিয়ে একটি বেতের মোড়ার উপর বসিয়ে বলল, এখন চুপ করে এখানে বসুন, আমি রান্না করছি। তুমি পারবে না উষাদ, কোন দিক দিয়ে কি যে রেখেছে খুঁজে বের করতে সময় লাগবে। তুমি সরো, আমি করছি। একদমই নয়, এখন আপনার কাজ করার বয়স নেই, আপনি শুধু বিশ্রাম নেবেন। কোথায় কি আছে আমি খুঁজে নেব। রান্নাঘরের সব দিক মেয়েদের মুখস্থ থাকে, আমার কোনো অসুবিধা হবে না। চুলায় গরম পানি বসানো ছিল। রুদিতা মিট শেপের দিকে তাকিয়ে ময়দার বয়াম খুঁজে বের করলো। এরপর এক চিমটি লবণ দিয়ে গরম পানির সাহায্যে ময়দার ডো তৈরি করে চায়ের পানি বসিয়ে দিল। গোল গোল সাইজ করে নির্দিষ্ট মাপে রুটি বেলে নিল। কে কিভাবে খায় এটা সে জানে না, তাই শাশুড়ির থেকে জেনে নিল সবটা। সবগুলো রুটি বেলার কাজ শেষ হলে গরম তেলে ভেজে নিল। ডিম ভাজা করলো। চায়ের কেটলি নামিয়ে সেটাও যত্ন করে কাপে কাপে সাজিয়ে খাবার টেবিলে নিয়ে রাখলো। উষাদ ঘুম থেকে উঠছিল,
বেশ কিছুক্ষণ আগে। তখন ঘুম ভাঙলেও আলসেমির কারণে উঠতে পারেনি। বিছানায় শুয়েছিল, ক্লান্তি ও আলসেমি দূর করে তবেই উঠে এসেছে। রান্নাবান্নার দেরি হবে দেখে তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখলো আজকের রান্নাটা কে সামলাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে মন ভালো হয়ে গেল তার। ঠোঁটে ফুটে উঠল এক টুকরা প্রশান্তির হাসি। রুদিতার চোখে পড়তেই দূর থেকে বলল, বাচ্চারা কি ঘুমোচ্ছে? হ্যাঁ, কেউই জাগেনি এখনো। কষ্ট করে ওদের ডেকে আনুন না, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার আবার অফিসে যেতে হবে। রোদ্দুর ভরা পরিবেশে একখণ্ড মেঘ এসে জমা হলো। উষাদ অসহায় চোখে ঘড়ির দিকে তাকিয়ে বলল, অফিস? আমি ছুটি নিইনি তো। বেঁচে থাকার জন্য খাদ্যশস্যের যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন টাকারও। প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ থাকে, উপার্জনের পথে ব্যস্ত, যারা নিজের ব্যক্তিগত সুখের চেয়ে পরিবারের সবার ভালো থাকা নিয়ে দুশ্চিন্তা করে বেশি। রুদিতারও নিজের মা ও বোনকে নিয়ে চিন্তা হয়। এটা সেদিন রাতেই বুঝে গিয়েছিল উষাদ। দুই ভাই বোনের কথোপকথন ও রৌনকের লোভটা তার চোখে স্পষ্ট হয়ে গিয়েছিল। বুঝে গিয়েছিল রুদিতা ওখানে ভালো নেই। শুধু রুদিতা কেন, রুহামা ও আতিকা জাহান কেউই ভালো নেই। যেহেতু সে এই ব্যাপারটা জানে, বুঝে, তাই তার চাকরি নিয়ে কিছু বলার আগ্রহ পেল না। শুধু বলল, আমি চাইছিলাম আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। ও, কিভাবে হয়? আগামী সোমবার থেকে ওদের এক্সাম না? এখন যদি ঘোরাঘুরিতে মন বসে, পড়াশোনা হবে? একদিনের কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানেক ওদেরকে সামনে রাখুন, আমি এর মধ্যে চলে আসবো। তোমার বস ছাড়বে, ছুটি দিবে? কেন দিবে না? অবশ্যই দিবে। ঠিক আছে, তোমার অফিসের অ্যাড্রেসটা দিও, আমরা তোমাকে রিসিভ করে নেব। উষাদ রুমে এসে দেখলো বাচ্চারা দুজনেই জেগে আছে। বিছানায় বসে টেডি বিয়ার দিয়ে খেলছে দুজনে। সে দুজনকে একসাথে ওয়াশরুমে নিয়ে গেল। দাঁত ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে নাস্তা খেতে আসলো। জীবনে প্রথমবারের মতো মায়ের হাতে নাস্তা মুখে তুলল উমা। খুশি খুশি মন নিয়ে আদুরে গলায় বলল, খাবারটা ভীষণ ইয়ামি মাম্মা। উমামা আবারও মুখ খুলে দিল। রুদিতা হাসি মুখে মেয়ের মুখে খাবার তুলে দিল। পরক্ষণে রুহানকেও খাওয়ালো। দুজনকে একসাথে খাইয়ে নাস্তার ঝামেলা শেষ করে দ্রুত তৈরি হলো সে। ছুটি নেয়নি রুদিতা, তবে এই প্রথম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাকে। এই একটা কঠিন সিদ্ধান্তই পারে দুটো সন্তানের ভবিষ্যৎকে সুন্দর সহজ করে দিতে। অফিস থেকে বের হতেই অফিসের কলিগ হাসির রাজা ফাহাদ ছুটে আসলো রুদিতার সামনে। গেট ক্রস করে রাস্তায় এসেছিল মাত্র। এর মধ্যেই হন্তদন্ত হয়ে ফাহাদকে দেখে হাসি মুখে রুদিতা জানতে চাইল, দৌড়াচ্ছেন কেন ফাহাদ ভাই? কোনো সমস্যা? সলজ্জ হেসে মাথা চুলকালো ফাহাদ, বলল, অনেকদিন ধরে আপনাকে একটা কথা জানাতে চাইছি, কিন্তু সুযোগ হচ্ছে না। আজ যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি, সেটা দেখে মনে হলো এরপর আর সুযোগ পাবো না, তাই বলতে আসলাম। যদি আর যোগাযোগ না হয় সেজন্য। ফাহাদের হাসি হাসি ভাবটা চোখে লাগলো, বুঝতে পারল না তার কথার অর্থ। ছেলেটা কারণ ছাড়াই হাসতে জানে। তাড়াহুড়ো থাকার কারণে বলল, আজ আমার একটু তাড়া আছে ফাহাদ ভাই, সময় দিতে পারছি না। বেশি না, 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, বলুন। ফাহাদকে বলার অনুমতি দিয়ে ফোন বের করে উষাদকে কল করলো রুদিতা। ফাহাদ তখন ফট করে বলল, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই, মিসেস রুদিতা। আপনি অনুমতি দিলে আপনার বাসায় প্রস্তাব পাঠাতে পারি। রুদিতা বেশ অবাক হলো। ফাহাদ এমন একটা প্রস্তাব করবে ভাবতে পারেনি। ছেলেটা খারাপ নয়, ভালো। মেয়েদের পিছনে ছোটাছুটি করার অভ্যাস নেই। অফিসে খুব মনোযোগী, দায়িত্ববানও, কিন্তু চিন্তা রুহামাকে নিয়ে। মেয়েটা এখনও পড়ছে, রাজি হবে কিনা কে জানে। সে ভেবেচিন্তে বলল, আপনি কি শিওর? অফকোর্স। আমি আগে মা ও রুহামার সাথে কথা বলি, তারপর জানি, ঠিক আছে? আপনার বোন যদি রাজি না হয় তাকে একটু বুঝাবেন। আমি পাত্র হিসেবে খুব ভালো, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। খিলখিলিয়ে হেসে ফেলল রুদিতা, বলল, ফাহাদ ভাই, আমি আপনাকে খুব ভালো করে চিনি, এত ঘাবড়ানোর কিছুই নেই। ও এখনো পড়ছে তো, তাই জোর করে কিছু চাপিয়ে দিতে পারছি না। আগে আলাপ করে দেখি, যদি রাজি থাকে তাহলে আপনাকে জানাবো। সময় পেলে আপনি আন্টিকে নিয়ে একদিন আমাদের বাসায় আসবেন। ঠিক সেই সময় পাশ ঘেঁষে দাঁড়ালো একটা উবার। বাচ্চাদের গাড়িতে বসিয়ে রেখে উষাদ নেমে এলো, বলল, যাও যাক। রুদিতা নির্ভার হেসে উষাদের হাত ধরে ফাহাদকে বলল, মিট মাই হাজবেন্ড, আবু উষাদ তালুকদার। উষাদ এক হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, কেমন আছেন?
ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। দেরি হবে দেখে উষাদ ফের রুদিতাকে বলল। কি হলো, দাঁড়িয়ে থাকবে? গাড়িতে ওঠো। জানালা দিয়ে মাথা বের করলো বাচ্চারা, কাছে ডাকলো মাকে। বিদায় নিয়ে তড়িঘড়ি পায়ে উবারে উঠল রুদিতা, বাচ্চাদের সাথে গল্প জুড়ে দিল। উষাদ সামনের সিটে আরোহণ করলে স্পেস পেয়ে খানিকটা সামনে এগোলো ফাহাদ। রুদিতাকে উদ্দেশ্য করে বলল, আর হয়তো অফিসে দেখা হবে না। অফিসে সবাই আপনাকে অনেক মিস করবে, সাথে আমিও। ভালো থাকবেন। সৌজন্যতা বোধ থেকে হাসলো রুদিতা, বলল, আপনিও ভালো থাকবেন, আসি। উষাদ ভ্রু নাড়িয়ে দুজনের কথা শুনল। রুদিতার হাসি হাসি মুখ দেখে বিরক্ত লাগলো তার। বেটা ছেলের সাথে কথা বলতে গিয়ে এত হাসবে কেন? রেগে মেগে গাড়ি স্টার্ট করার অনুমতি দিল। বেশ খানিকটা দূর এগোনোর পর সন্ধিয়ান মন নিয়ে উষাদ জানতে চাইল, লোকটাকে? অফিসের কলিগ। বিরক্ত করতো? আরে ধুর, বিরক্ত করবে কেন? ফাহাদ ভাই যথেষ্ট ভালো মনের মানুষ। তাহলে এত ভাব জমাতে চাইছিল কেন? বিয়ের প্রস্তাব দিয়েছে। কি? শালার এত বড় সাহস আমার বিয়ে করা বউকে বিয়ের প্রস্তাব দেয়? না, মুখ চাপটা করে দিতে পারলে ভালো হতো। উষাদের রাগ দেখে মুখে হাত চেপে হেসে ফেলল রুদিতা। উষাদ বলল, একদম হাসবে না। বলনি কেন তুমি বিবাহিতা? আপনি কি বোকা? আমার কথা কেন বলবো? সবাই তো জানে আমি বিবাহিতা। উনি তো রুমার জন্য প্রস্তাব দিয়েছেন। উষাদ আর কিছু বলল না, ঠোঁট কামড়ে হাসলো। বিয়ের প্রস্তাব দিয়েছে? এটা শুনেই মনে হয়েছিল তার বউকেই বুঝি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে। রুহামা দিক তার মাথাতেই আসেনি। সে অস্বস্তি ভাব এড়িয়ে গিয়ে বলল,